প্রধানমন্ত্রী যা কিছু বলেছেন সেটা তাদের ডিমান্ডই ছিল না প্রথম কথা। তো এই ধরনের একটা প্রমিস করা যে ফাস্ট ট্র্যাক কোর্ট করবেন কিংবা ওই ধরনের কোন একটা জুডিশিয়াল সলিউশন, তা তো ছাত্ররা চায়নি। ছাত্ররা চেয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত কিনা পদত্যাগ করছে না ততক্ষণ পর্যন্ত আহ, এই ছাত্র আন্দোলন চলবে। এই সরকারের কিন্তু প্রথম থেকেই উচ্চশিক্ষার প্রতি একটা ঘৃণার একটা অবস্থান ছিল। আজকে যাদের কিনা 18 বছর বয়স এবং যারা কিনা ফার্স্ট টাইম ভোটার হবে আগামী ইলেকশন গুলিতে, তার মধ্যে তারা যে সবাই অপোজিশনকে ভোট দেবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার না। কারণ তারা নিজেরাও হয়তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। মিডিয়া যদি নিজের প্রিন্সিপাল গুলিকে ফলো না করে ভালো করে এবং মিডিয়া যদি পথ হারিয়ে ফেলে, তবে মিডিয়ার যে পরিণতি কি হতে পারে সেটা আমাদের দেশের গদি মিডিয়াকে দেখলে পরে আমরা অনেকটা বুঝতে পারি। পরশুদিন যখন এই কংগ্রেস পার্টির লিডার অভিজিৎ দীপকে কিছু লোকেরা এই কমেন্ট করেছিল কংগ্রেস পার্টির কিছু অ্যাক্টিভিটিস নিয়ে, তখন দীপকে বলেছিল যে হ্যাঁ, কংগ্রেস পার্টি একটা অপোজিশন পার্টি হওয়ার যে ধর্ম সেটা পালন করছে এবং সেটাতে ওদের কোনোই অবজেকশন নেই। আর পরিবেশের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছে যে বোধহয় একটা সংঘাতের দিকে এই মুভমেন্টটা এবং যে অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্টের সাথে যে একটা কনফ্রন্টেশন হচ্ছে, এটা একটা সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। চর্চা ডিকোডে স্বাগত। আমরা কথা বলবো দিল্লিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দিল্লি থেকে দ্য হিন্দু পত্রিকার সিনিয়র সাংবাদিক কল্লোল ভট্টাচার্য। কল্লোল ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তো প্রথমে যে প্রশ্নটা সবার আগে মনে আসে বা সামনে আসে যে দিল্লির যন্তর মন্তর এলাকা বা এর আশপাশের এলাকায় কি পরিস্থিতি আপনি দেখলেন বা সেখানকার অবস্থা কেমন? মানে অংশগ্রহণকারীর সংখ্যা কি বাড়ছে বলে মনে হচ্ছে? কারণ এই সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভিডিও ঘোরাফেরা করছে তাতে আমরা দেখছি যে লাখে লাখে ছাত্র, মানে নতুন নতুন বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন শিক্ষার্থী বা শিক্ষার্থীর অভিভাবকরা তারা অংশ নিচ্ছেন। কি দেখলেন আপনি? ধন্যবাদ। আমি দিল্লির এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা একটু আপনাদের দর্শকদের জন্য আমি বোঝাবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যেটা কিনা মানে মানে ডেইলি লাইফস্টাইল দিল্লির, সেটা একদমই এই মুহূর্তে ডিস্টার্ব হয়ে গেছে। কারণ প্রথমে 16-17টার মতো মেট্রো স্টেশন এখন দিল্লিতে বন্ধ। তার মানে পুরা যে নর্থ সাউথ মেট্রো যেগুলি চলে সেগুলি এখন চলছে না। তাতে সাধারণ মানুষের খুবই এখন অসুবিধা, কারণ সবাই কেউই অফিসে যেতে পারছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির কাজকর্ম কোনো কিছুই ঠিক মতো করে হচ্ছে না। তো তার ওপরে এই মুহূর্তে মানে যদি মুভমেন্টটার কথা আমি বলি, যে এই মুহূর্তে কনট প্লেস, যন্তর মন্তর, বারাখাম্বা রোড, এমনকি মান্ডি হাউস পর্যন্ত, মানে পুরা যে নতুন দিল্লির যে এলাকাটা, পুরাটা এলাকায় এখন লোকে লোকে মানুষজনের ছয়লাভ। তার উপরে ট্রাফিক জ্যাম তো আছেই, কারণ কোনো কিছুই গাড়ি মুভ করছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে আজকে আহ, নগর নিগমের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে 6:30টার মধ্যে সমস্ত দোকানপাট কনট প্লেসে বন্ধ হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারছেন মানুষের মধ্যে একটা ভয়ের, একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে, যে অনেকেই বলছে আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু করে রাতের মধ্যে দিল্লিতে একটা কিছু হতে চলেছে। কারণ এত লক্ষের ওপরে ছাত্ররা এই মুহূর্তে সমস্ত পার্লামেন্ট স্ট্রিট দখল করে ফেলেছে এবং পুরাটা এলাকা ওরা দখল করে বসে আছে। তো এই রকম একটা সিচুয়েশনের মধ্যে, তার মধ্যে প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, একটা সংঘাতের একটা সম্ভাবনা সবার মনের মধ্যে। কারণ অনেক পুলিশের হাতে ছাত্ররা কালকেও মার খেয়েছে। তারপরে তারপর তারাও নিজেরা কিছু লোকেদেরকে মেরে, মানে ওই একটুখানি লিঞ্চিং এর মতো, অল্প লাইট লিঞ্চিং বলা যেতে পারে, ওই ধরনের ব্যাপার স্যাপার অনেকগুলো হয়েছে কালকে রাতের বেলা। তো আজকেও রাতের বেলা টেনশন খুব হাই এবং এটার একটা সম্ভাবনা আছে যে সংঘাত হতে পারে আজকে রাতের বেলা। আর যদি এই ধরনের সংঘাতপূর্ণ কোনো কিছু ঘটে, তবে এগুলি এসকেলেট করে খুব তাড়াতাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। তার উপরে আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের নেতা বিপক্ষের যিনি কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী, উনি তার বাড়িতে আজকে ওনার পার্টির মিট ডেকেছিলেন। তারপরে এই যে ওনার 94 জন যে পার্টির মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কথা ছিল বোধহয় একটা ফ্ল্যাশ একটা প্রোটেস্ট করার, কিংবা পার্লামেন্ট স্ট্রিটে যারা এই মুহূর্তে আছেন, কারণ এখন তো শুধু যন্তর মন্তর না, এখন পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, পুরাটা জায়গাতেই ওরা ছড়িয়ে পড়েছে। এবং কালকেও আমি দেখেছি এবং আজকেও যা দেখলাম,
যে ওরা যে শুধু সেন্ট্রাল দিল্লিতেই বসে আছে তাই না, তারা ওরা বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে আসছে, দেশের এখনো আসছে। আর যেহেতু মেট্রো বন্ধ করে দেওয়ার অর্থ এই না যে ছাত্ররা আসতে পারছে না, কারণ এখনো ন্যাশনাল ট্রেন সার্ভিস চলছে, আর এখনো ওই ট্রেনে চড়ে চড়ে বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা চলে আসছে নিজেদের বাড়ি ঘর থেকে, এবং ওদের সাথে সাথে অনেক ক্ষেত্রে তাদের মা বাবাদেরও আসতে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই হাই টেনশন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা। আম, এবং একটা একটা পরিবেশের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছে যে বোধহয় একটা সংঘাতের দিকে এই মুভমেন্টটা, এবং যে অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্টের সাথে যে একটা কনফ্রন্টেশন হচ্ছে, এটা একটা সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যে একটা সংঘাতময় পরিবেশ, তার আগে তো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদেরকে এইসব আন্দোলনকারীদের আশ্বস্ত করার একটা কথা বলেছিলেন যে দ্রুত বিচারের, যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের বিচারের, এটা একটা মহাপাপ, নানা ধরনের কথা তিনি এই গতকাল বলেছেন, যেটা আজকের ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বড় বড় করে ছাপা হয়েছে। তাহলে কি বলবো যে আন্দোলনকারী বা যারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস রাখতে পারছেন না বা আস্থা রাখতে পারছেন না? হ্যাঁ, কারণ দেখেন, প্রধানমন্ত্রী যে মিডিয়ামে কথা বলেন, তার মিডিয়াম হচ্ছে টিভি চ্যানেল। আর যারা কিনা মুভমেন্ট করছে তাদের মিডিয়াম হচ্ছে ইনস্টাগ্রাম। তারা কিন্তু দুই ধরনের মিডিয়ামে কমিউনিকেট করেন আর কি। তো এই দুই ধরনের রাজনীতি এবং দুই ধরনের বার্তালাপের মধ্যে কিন্তু কোনো মিটিং পয়েন্ট নাই আর কি। তো এই মুহূর্তে আমি বলবো যে প্রধানমন্ত্রী যা কিছু বলেছেন সেটা তাদের ডিমান্ডই ছিল না প্রথম কথা। তো এই ধরনের একটা প্রমিস করা যে ফাস্ট ট্র্যাক কোর্ট করবেন কিংবা ওই ধরনের কোন একটা জুডিশিয়াল সলিউশন, তা তো ছাত্ররা চায়নি। ছাত্ররা চেয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত কিনা পদত্যাগ করছে না ততক্ষণ পর্যন্ত আহ, এই ছাত্র আন্দোলন চলবে, এবং ছাত্ররা সেটা বারবার বলেছে। সুতরাং এই কালকের প্রধানমন্ত্রীর কথার যা কাভারেজ হয়েছে এখন পর্যন্ত ভারতীয় মিডিয়ামে, মানে মিডিয়াতে, এটার কোনোই মানে আমি কোনো অর্থ দেখি না। কারণ স্টুডেন্টরা যা বলছে সেটা খুবই সহজ কথা, এটা একদম ফ্ল্যাট রিকোয়ারমেন্ট। সেটা হচ্ছে আহ, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারপরে দেখা যাবে শিক্ষা ব্যবস্থার কি ধরনের সংস্করণ সম্ভব সেটা নিয়ে আগে কথাবার্তা হবে। কিন্তু এই মুহূর্তে মেইন ডিমান্ড হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেটা যদি না হয় তবে সেই প্লিজ, আমার মনে হয় না এই ছাত্র আন্দোলন কোথাও যাচ্ছে। তবে এই ছাত্র আন্দোলন আপনি যেটা বলছিলেন যে আজ রাতে একটা আশঙ্কা করা হচ্ছে যে আজ রাতে হয়তো যন্তর মন্তর এলাকা এবং আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের জোর করে সরিয়ে দেওয়া হতে পারে। এই ধরনের যদি কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেটা কি ঘটনাকে আরও জটিল করে তুলবে না? দেখুন, এটা মানে একেবারেই, মানে আপনি দেখতে পাচ্ছি বাংলাদেশে যা হয়েছিল এর সাথে অনেক অনেক মানে সমান্তরাল অনেক মিল দেখতে পাই। যেটা আপনি বলছেন জটিল হয়ে উঠবে না, এটা যে প্রশ্ন করছেন, আমার আনসার হচ্ছে একদম অবশ্যই এটা খুবই জটিল হয়ে যাবে। আর আমি বলবো যে এত বিপুল সংখ্যক মানে একটা যে যুব এবং এত বড় একটা, মানে আমি বলি কুম্ভ মেলার মেলার মতো অবস্থা আর কি, যে এটা এক ধরনের এত বড় একটা পপুলেশন এখানে এসে পৌঁছেছে, তাদেরকে আপনি ওখান থেকে উৎখাত করতে পারবেন না শুধু পুলিশ ফোর্স দিয়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আপনি যদি কোনো ধরনের মিলিটারি সলিউশন কিংবা কোনো ধরনের খুবই অ্যাগ্রেসিভ কোনো সলিউশন অ্যাডপ্ট করতে চান, তবে এটা মনে হয় একটা খুবই ভুল একটা পদক্ষেপ হবে বলে, এবং সেটার পরিণতি খুবই ভয়াবহ হবে। কারণ এদেরকে কোনো রকমের পুলিশ ক্র্যাকডাউনের মাধ্যমে কিংবা কোনো ধরনের আম, মানে আমি বলবো সহিংস কোনো সলিউশনের মাধ্যমে ওখান থেকে উৎখাত করতে চাইলে পরে এটা বিরাট বড় একটা ভুল হবে, এবং আমাদের আমাদের সবাইকে তার থেকে খুব আমার মনে হয় রিগ্রেট করতে হবে। আর আমার তাই ধারণা, কারণ আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, যে পরিস্থিতি এই মুহূর্তে যা, কারণ কালকে রাতের বেলাও অনেকবার সংঘাত হয়েছে। এবং 10টা, 10:30, 11টা, 12টা নাগাদ পর্যন্ত খুব এরকম দফায় দফায় পুলিশ ধাওয়া পাল্টা লাঠি ধাওয়া চালিয়েছে, এরকম হয়েছে। পুলিশ সেখানে লাঠি চালিয়েছে এমন অভিযোগও কিন্তু আছে যে গতকালও পুলিশ মানে নানাভাবে শিক্ষার্থীদের উপর আঘাত করেছে। হ্যাঁ, সে পুলিশ লাঠি চালিয়েছে, পুলিশের ওপর আক্রমণ হয়েছে। তারপরে এগুলি যখন একটা এসকেলেশনের মধ্যে হয় তখন একদল আরেক দলের উপরে এভাবে হামলা করে। তো এটা এই পুরোটা পার্লামেন্ট স্ট্রিটের একদম ওপর থেকে নিচ পর্যন্ত এভাবেই চলেছে পুরো রাত। তো আজকে মনে হচ্ছে এগুলি যদি এভাবে চলতে থাকে তবে একটা বিরাট বড় একটা ট্র্যাজেডি হয়ে যেতে পারে আর কি। আর এটা আমার মনে হয় না এই পুলিশের মাধ্যমে কিংবা প্যারামিলিটারি, এখন তো প্যারামিলিটারি চলে এসেছে দিল্লিতে, আমার মনে হয় না প্যারামিলিটারির হাতে এটা কন্ট্রোল করার মতো কোনো ট্রিক আছে বলে আর কি।
এটা খুবই তো বিপজ্জনক একটা অবস্থার মধ্যে আছি আমরা এই মুহূর্তে। তো মিস্টার কল্লোল ব্যানার্জি, আপনি যে সংবাদ মাধ্যমে চাকরি করেন দ্য হিন্দুর দিল্লির যিনি আবাসিক সম্পাদক ভার্গিস কে জর্জ, উনি আজকে একটা লেখা লিখেছেন। সেখানে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো এই যে ককরোচ পার্টি এদেরকে নিয়ে আসলে কি করবে এইটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদের মধ্যে সংকট আসলে কাটছে না। এইটার মূলত তিনি বিরোধী দল বিশেষত কংগ্রেস এবং তার যে সঙ্গী সাথী যে দলগুলো আছে তাদের নিয়ে বলছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই মুহূর্তে কংগ্রেস মানে ককরোচ পার্টি এটা একটা ইউথ মুভমেন্ট। 16 থেকে 18 থেকে 25 মনে করেন, সে 15, 16 থেকে 25 বছরের মধ্যে যারা কিনা যুববর্গ, তাদের যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি কিন্তু তারা করছে সরকারের কাছে। সেই তাদের কিন্তু প্রশ্ন অপোজিশনের কাছে না। আর ঠিক যা লিখেছেন সেটা অন্য ব্যাপার। আমি বলবো যে আহ, একটা করদাতা হিসেবে এবং নাগরিক হিসেবে আমাদের যে কমন সেন্সিক্যাল অ্যাপ্রোচ টু পলিটিক্স যেটা হয় সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু সরকারকে প্রশ্ন করি, আর সরকারকেই প্রশ্ন করা উচিত। আর এখানে কিন্তু এই ইউথ মুভমেন্টের তরফ থেকে সরকারের কাছে ডিমান্ড করা হচ্ছে যে এই মুহূর্তে পদত্যাগ দিন, এবং পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ না করায় তারা বিভিন্নভাবে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে পর্যন্ত টার্গেট করছেন। তো আমার মনে হয় না এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কথা বলতে চেষ্টা করছে যে হ্যাঁ, অপোজিশন পার্টিও এটার মধ্যে পলিটিসাইজেশন, মানে ওইসব ওদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে ঢোকাতে চাইছে। কিন্তু দেখেন, শিক্ষা ব্যবস্থা তো একটা সর্বজনীন একটা ব্যাপার, একটা একটা ইস্যু। তো এটার মধ্যে অপোজিশন পার্টি নিশ্চয়ই এটার মধ্যে ইনভলভ হবে এবং এই এজেন্ডাটার মধ্যে তাদের যে অ্যাক্টিভিটিস গুলি আছে সেগুলোকেও সামিল করবে। তা আমার মনে হয় না এটা আসলে অপোজিশন পার্টির প্রতি তাদের কোনো নেগেটিভিটি আছে বলে আমি তো দেখিনি এখনো পর্যন্ত। কারণ পরশুদিন যখন এই কংগ্রেস পার্টির লিডার অভিজিৎ দীপকে কিছু লোকেরা এই কমেন্ট করেছিল কংগ্রেস পার্টির কিছু অ্যাক্টিভিটিস নিয়ে, তখন দীপকে বলেছিল যে হ্যাঁ, কংগ্রেস পার্টি একটা অপোজিশন পার্টি হওয়ার যে ধর্ম সেটা পালন করছে এবং সেটাতে ওদের কোনোই অবজেকশন নেই। আর আমি বলবো যে তাদের মূল প্রশ্নটা হচ্ছে শুধু সরকারের জন্য এবং মোদী সরকারের জন্য। না, তো আমি ওই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে অপোজিশন পার্টি মানে দলগুলোর মধ্যেই একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে এই এই ককরোচ পার্টির আন্দোলনটাকে কিভাবে সরকারের বিরুদ্ধে কাজে লাগানো যায়, বা এইটার সুফল আসলে বিরোধী দলগুলো ভবিষ্যতে তাদের নির্বাচন বা অন্য কিছুতে পাবে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ সে তো হবেই, কারণ 2012 সালের আন্না হাজারের আন্দোলনের ফল যেভাবে বিজেপি ঘরে তুলেছে, সেইভাবে বিরোধীরা এই আন্দোলনের সুফলটা ঘরে তুলতে পারবে কিনা এই বিষয়টিতে কিন্তু প্রশ্ন তুলেছেন ভার্গিস সাহেব। হ্যাঁ, না, এটা এই মুহূর্তে বলা একটু মুশকিল, কারণ এখন তো এই মুভমেন্টটা একদম পিকে আছে। এই সময়ে এই মুভমেন্টটা আগে কি করে বেরোবে, আগামী 12 ঘন্টা এবং আগামী 24 ঘন্টা কি হবে সেটাও আমরা জানি না। তো এখন কথা হচ্ছে বিরোধী দলের এজেন্ডা এবং বিরোধী দলের কার্যকলাপে তারা কি করে এই যে জন আক্রোশ তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থার যে আমাদের দেশে পরিকাঠামো ভেঙে পড়ছে সেটা নিয়ে যে জন আক্রোশ তৈরি হচ্ছে, সেটা নিশ্চয়ই ওরা একটা বেনিফিট পাবে। কারণ তাদের কাছে অর্গানাইজড রাজনৈতিক কার্যকলাপ চালাবার জন্য যা কিছু দরকার, কংগ্রেস পার্টি কিংবা অন্যান্য পলিটিক্যাল পার্টির কাছে সেই কার্যকলাপ চালানোর জন্য পরিকাঠামো আছে এবং তারা সেটা করতে পারে। কিন্তু আমি বলবো যে এই না, তার অর্থ এই না যে আজকে যাদের কিনা 18 বছর বয়স এবং যারা কিনা ফার্স্ট টাইম ভোটার হবে আগামী ইলেকশন গুলিতে, তার মধ্যে তারা যে সবাই অপোজিশনকে ভোট দেবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার না। কারণ তারা নিজেরাও হয়তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং ওই ধরনের পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হলে পরে, যেটা কিনা আমরা বাংলাদেশে দেখেছি যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি মতো এরকম নতুন নতুন পার্টি যে তৈরি হয়েছে বাংলাদেশে কিংবা নেপালে, যে ধরনের মুভমেন্ট হয়েছে, আমাদের দেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি হতে পারে যেটা কিনা একদম মানে শুধু ইউথ এবং যুবা বর্গের জন্য কাজ করবে। তো আমার মনে হয় যে এগুলি নিয়ে হয়তো অপোজিশনের মধ্যে আরো একটা নতুন পার্টি তৈরি হতে পারে যেটা কিনা এই ককরোচ পার্টির মতোই একটা পার্টি হবে। কারণ ককরোচ পার্টিতে আপাতত একটা শুধুই একটা স্টুডেন্ট মুভমেন্টের জন্য নামটা দেওয়া হয়েছে। হয়তো অপোজিশনের মধ্যে আরেকটা নতুন দল তৈরি হবে, তখন হয়তো অপোজিশনের যে কার্যকলাপ সেটা আরো একটু বেশি পরিষ্কার হবে। তো এই আর একটু অন্য প্রসঙ্গে আসি যে ভারতের যে মূলধারার মিডিয়া বিশেষত টিভি চ্যানেলগুলো এবং বেশ কিছু সংবাদপত্র যেভাবে এই আন্দোলনের বিরুদ্ধে লিখছে এবং ওই আন্দোলনের স্থলে গিয়ে নানাভাবে হেনস্থা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা আমি নিজের চোখে দেখে এসেছি।
আমি বলবো যে আমাদের দেশের সো কল্ড মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে বলা হয়, সেটার এখন এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সাথে, যাদের বয়স কিনা 18 কিংবা 16, এগেইন আমি ওই বারবার এই কথাটাই বলছি যে তাদের কাছে এই ধরনের মিডিয়ার কোনোই ক্রেডিবিলিটি বাকি নেই। এরা এই মিডিয়াকে দেখে না, এই মিডিয়াকে বিশ্বাস করে না, এবং এই ধরনের মিডিয়াকে তারা রীতিমতো ঘৃণা করে। এবং আমি নিজের চোখে দেখেছি, অনেক কালকেও দেখেছি, পরশুও দেখেছি, তার আগেও দেখেছি যে তারা রীতিমতো এই মিডিয়ার রিপ্রেজেন্টেটিভদের যখনই দেখে, সে সাংবাদিক হোক কিংবা এই ধরনের কোনো সিনিয়র এডিটর হোক, তারা তাদের পেছনে ধাওয়া করে, তাদেরকে আহ, অনেক ক্ষেত্রে তাদের কাপড় চোপড় ছিঁড়ে দেয় এবং তাদেরকে রীতিমতো লিঞ্চ করার পর্যন্ত চেষ্টা করে। হ্যাঁ, ওদেরকে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি যে এভাবে করে মানে লিঞ্চিং, ওই ধরনের ভায়োলেন্ট কোনো কিছু এখনো খুব বেশি হয়নি, কিন্তু হেনস্থা করা হয়েছে। এবং আমি আমি একটা অনেক পুরানো একটা হলিউডের ফিল্ম আছে, আমি বলবো যে ওই ফিল্মটা আমাদের মিডিয়ার কর্মীদের প্রায় দেখা মানে দেখানো উচিত, এবং আমাদেরও কোথাও ফিরে গিয়ে ওই ফিল্মটা দেখা দেখা উচিত। সেই ফিল্মটার নাম হচ্ছে ন্যাচারাল বর্ন কিলার্স। আর ওটা বানিয়েছিলেন অলিভার স্টোন, হলিউডের বিখ্যাত ডিরেক্টর। আর উডি হ্যারেলসন, খুব বিখ্যাত অ্যাক্টর, ওই সিনেমাটার মধ্যে অ্যাক্টিং করেছেন। ওইটার মধ্যে মিডিয়ার আসলে যে মানে পরিণতি কি হয় যদি মিডিয়া যদি নিজের প্রিন্সিপাল গুলিকে ফলো না করে ভালো করে, এবং মিডিয়া যদি পথ হারিয়ে ফেলে, তবে মিডিয়ার যে পরিণতি কি হতে পারে সেটা আমাদের দেশের গদি মিডিয়াকে দেখলে পরে আমরা অনেকটা বুঝতে পারি। যে এবং আমার তখনই মনে হয় ন্যাচারাল বর্ন কিলার্স এ অলিভার স্টোন আমাদেরকে কিন্তু 1990-এর দশকেই সতর্ক করে দিয়েছিলেন যে যদি মিডিয়া ভালো করে নিজের মানে পদক্ষেপগুলি যদি ভালো করে না নেয়, এবং মিডিয়া যদি ভুল রাস্তায় যায়, তবে পরিণতি যা হবে সেটা কিন্তু আখেরে মিডিয়াকেই নিতে হবে। সেই দায়িত্বটা এবং সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু আমাদেরকেই নিতে হবে। এই আমাদের দেশের গদি মিডিয়ার এখন যা কন্ডিশন আর কি, এটা কিন্তু অনেকেই বলছে যে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মিডিয়ার উপরে আক্রমণ করা একদম উচিত নয়, এবং এটা আমি খুব শক্তভাবে বিশ্বাস করি যে পুরোপুরি বিশ্বাস করি যে মিডিয়ার উপরে এই ধরনের হামলা, এই ধরনের হেনস্থা করার মতো কাজ করা একদমই ঠিক না। কিন্তু তবু এইসব মুহূর্তে আমাদেরকে একটুখানি ইন্ট্রোস্পেকশনও করতে হবে, আত্মচিন্তন করতে হবে যে হয়তোবা আমাদের দেশের কিছু মিডিয়া কর্মীরা, মিডিয়া ওনাররা তাদের প্রিন্সিপাল গুলো ভালো করে ফলো করেননি। তো এটা খুবই দুঃখের ব্যাপার আমাদের দেশে এই মুহূর্তে যা হচ্ছে, স্পেশালি গদি মিডিয়ার মতো গদি চ্যানেলগুলিতে। এমন না যে এইসব চ্যানেলের সব জার্নালিস্ট যারা কাজ করেন, সব সাংবাদিক যারা কাজ করেন, তারা সবাই ভুল রাস্তায় কাজ করেন। অনেক ভালো জার্নালিস্টও আছেন, এবং গত কয়েকদিনে সেই সব ভালো জার্নালিস্টরাও হেনস্থা হয়েছেন। এবং এটাই হচ্ছে দুঃখের বিষয় আর কি। এবং আমাদের জন্য আমি বলবো যে এটা আমাদেরকে বোধহয় আরো ইন্ট্রোস্পেক্ট করার সময় দেবে, এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনা হয়তো বা ভবিষ্যতে হবে না। তো আমরা ঢাকায় বসে যেটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি বা দেখেছি, সেখানে আমি সর্বশেষ একটি উদাহরণ যদি দিই, একটি মেয়ে, সে ক্লাস 10-এ পড়ে, সে তার বাবাকে নিয়ে জোর করে রাজস্থানের কোটা, দিল্লি থেকে কয়েকশো মাইল দূরে, সেখান থেকে সে এসে হাজির হয়েছে আন্দোলনে। এবং তাকে যখন একজন সাংবাদিক, আমি নামই বলি, অজিত আঞ্জুম যখন জিজ্ঞাসা করছেন যে তুমি বাবা তোমাকে নিয়ে আসছে, তো সে বলে না, বাবা আমাকে নিয়ে আসেনি, আমি বাবাকে নিয়ে আসছি, তাকে বাধ্য করেছি যে এই আনতে। এবং এইভাবে যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, গুজরাট থেকে আসছেন, এমনকি আরএসএসের হেডকোয়ার্টার নাগপুর থেকেও পর্যন্ত লোকজন ছুটে আসছেন। নাসিক থেকে একজন আসছেন, খুবই কম বয়সী, তার ভাই আগের বছর যে এই প্রশ্নপত্র লিকের কারণে সে আত্মহত্যা করেছে, এবং তার পরিবার এখনও পর্যন্ত সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। এইভাবে যে যারা এই ধরনের মানুষ, যে মানুষ সন্তানহারা পিতা, মানে ভাইহারা বড় ভাই, তারা যেভাবে এসে যুক্ত হচ্ছেন, সেই আন্দোলনকে মানে ভবিষ্যৎ কি এক রাতের অভিযানে শেষ করে দেওয়া সম্ভব হবে? না, একদম সম্ভব হবে না। কারণ যা হচ্ছে এখন দিল্লিতে, এটা এক রাতে কিংবা 2 রাতে হয়নি। এটা গত 12 বছরের এবং আমি বলবো 13 বছরের যে মানে প্রথাগত শিক্ষা কাঠামোর উপরে যে ধরনের আঘাত হানা হয়েছে, সেই প্রথাগত শিক্ষা কাঠামোর যে এখন একদম ভঙ্গুর অবস্থা, সে ভঙ্গুর অবস্থার জন্যই হয়েছে এই ধরনের শিক্ষা আন্দোলন। কারণ যখন প্রথাগত শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তখন তার মধ্যে ইনফর্মাল
এডুকেশন সেক্টরের যেমন কিনা কতগুলি অ্যাক্টিভিটিস আছে যেগুলি, এই যে আপনি বললেন রাজস্থান থেকে, কোটা থেকে একটা বাচ্চা মেয়ে চলে এসেছে। কোটা হচ্ছে কোচিং সেন্টারের একটা বিরাট বড় একটা জায়গা, একটা শহর, পুরো শহরের মধ্যে ঘাঁটি। প্রচুর কোচিং সেন্টার চলে। কিন্তু দেখেন যেখানে কিনা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং এবং মহাবিদ্যালয়গুলি, তাদেরকে যখন আপনি ডিফান্ড করে দেন, যখন সরকার থেকে বলা হয় তোমাদেরকে আগে মানে হায়ার এডুকেশনে ফান্ডিং কমিয়ে দেয়, সরকার থেকে যখন হায়ার এডুকেশন যখন যে কিনা পারসু করতে চায় তাকে স্কলারশিপ দেওয়া হয় না, তাকে সাপোর্ট দেওয়া হয় না, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যে ধরনের এখন নিম্ন স্তরীয় রিক্রুটমেন্ট হয়েছে গত 12 বছরে, এতে এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সব একদম ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে। তো এটা কিন্তু রাতারাতি হয়নি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা একটা ইতিহাস আছে। আর এই শিক্ষা ব্যবস্থার সাথে যেভাবে ছেলে খেলা করা হয়েছে, এই যে বাচ্চা মেয়েটা আজকে চলে এসছে, ইয়াং অবস্থায় তো সবাই ভালো শিক্ষা চায়, এবং ভালো শিক্ষা তো একটা অধিকার আমাদের। আর যখন কিনা আমরা শিক্ষা, প্রথাগত শিক্ষা সংস্থানে গিয়ে ভালো শিক্ষা পাই না, তখন আমরা এইসব কোচিং সেন্টার কিংবা আলতু ফালতু এই ধরনের সেন্টারগুলির কাছে আমরা যাই। কিন্তু তারা তো পাবলিক ফান্ডেড কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজের লেভেলের এডুকেশন দিতে পারে না। তারা দেয় মানে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য এক ধরনের এডুকেশন, যেটার মধ্যে কিনা প্রশ্নপত্র লিক করিয়ে তারা নিজের যে ছাত্র সংখ্যা আছে তাদেরকে একদম 100% সাকসেস রেট দেখাতে চায়, যাতে করে কিনা সামনের বছর তাদের কাছে আরো বেশি সংখ্যায় ছাত্র আসে। এবং এরা তারপরে সরকারের সাথে আঁতাত করে, ভেতরে সরকারের মধ্যে বসে থাকা লোকের সাথে আঁতাত করে তারা আরো বেশি প্রশ্নপত্র লিক করায়, এবং এভাবে করেই এদের একটা মাফিয়া, একটা একটা গোষ্ঠী মতো এরা কাজ করে। কিন্তু এই যে প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে পতন আমাদের দেশে, সেটা তো নিজের থেকে হয়নি, এটা তো আমাদের একটুখানি ইন্ট্রোস্পেকশন করতে হবে, এবং এটা সমালোচনা করতেই হবে যে সরকার যদি 12 বছর ধরে এইটার উপরে ফোকাস না করতে, কারণ এই সরকারের কিন্তু প্রথম থেকেই উচ্চশিক্ষার প্রতি একটা ঘৃণার একটা অবস্থান ছিল। আপনার হয়তো মনে আছে 2015-তে, 2014-তে টুকরে টুকরে বলে একটা আন্দোলন, সরকারের মতো একটা ক্যাম্পেইন হয়েছিল, প্রপাগান্ডা ক্যাম্পেইন হয়েছিল। ওতে দেখানো হয়েছিল যে উচ্চশিক্ষার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলি খুব বিখ্যাত, যেমন কিনা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, এবং এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নাকি সব ধরনের র্যাডিক্যাল ছাত্ররা অবস্থান করে, এবং এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলি নাকি খুবই খারাপ জায়গা। তো জনমানুষে এক ধরনের একটা বিষাক্ত একটা ক্যাম্পেইন তৈরি হলো, কবছর ধরে এটা চললো। অথচ দেখেন এত বছরের এই বিষাক্ত ক্যাম্পেইনের পরেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো এখনো বেঁচে আছে, এবং তারা খুব খুব একটা একটা কমপ্লেক্স পরিস্থিতির মাধ্যমে এরা এখনো পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের থেকে কিন্তু কোনো ধরনের সংবেদনা কিংবা কোনো ধরনের ইমোশনাল সাপোর্ট কিন্তু এরা পায় না। আর আমি বলবো যে এই যখন আপনি বললেন যে বাচ্চা মেয়েটা কোটার থেকে আসছে, কোটা হচ্ছে কোচিং সেন্টার ইন্ডাস্ট্রি বলা হয় আমাদের দেশে, কোচিং সেন্টারের হেডকোয়ার্টার। কিন্তু সেন্টার কিন্তু সে শিক্ষা দিতে পারবে না যেটা কিনা আপনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পাবেন কিংবা পাওয়ার অপেক্ষা রাখেন। আর কলকাতার প্রেসিডেন্সি কলেজকে যদি ভালো করে ফাংশন করতে না দেওয়া হয়, তবে সেটা তো একটা বিরাট বড় ট্র্যাজেডি। আর এই ধরনের ট্র্যাজেডিকে এখন সবাই বুঝে গেছে, এই ধরনের কাজ আমাদের দেশে হচ্ছে, এবং এটাকে বন্ধ করতে হবে। আর আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ কল্লোল ভট্টাচার্য। আমরা আশা করব আমাদের দর্শকদের আপনি প্রতিদিনই কোনো না কোনো ইনফরমেশন, তথ্য বিশ্লেষণ জানাবেন। আমরা অপেক্ষায় থাকব আপনার জন্য। তো আজ এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনার এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমার চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে আপনি আপনার মন্তব্য লিখতে পারেন।